বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে, তোমাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বেশ কয়েকদিন তোমাদের ক্লাস আপলোড করতে পারি নাই, কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। যদিও বর্তমানে অসুস্থ, তবুও যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং 2026 খ্রিস্টাব্দে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু তোমাদের ক্লাসটি রেকর্ডিং করতে বসছি। আমরা আজকে যে বিষয়টি আলোকপাত করব সেটি হচ্ছে স্পেনে দ্বিতীয় আব্দুর রহমানের শাসনকাল। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় আব্দুর রহমানের শাসনকাল নিয়ে আলোকপাত করতে গেলে প্রথমে তার সিংহাসন আরোহণের কথাটি আসে। আমরা একটু দ্বিতীয় আব্দুর রহমান সম্পর্কে ধারণা নিই। 822 খ্রিস্টাব্দে প্রথম হাকাবের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় আব্দুর রহমান স্পেনের সিংহাসনে আরোহণ করেন। ইতিহাসে তিনি আল ওয়াসাত বা মধ্যবর্তী বা দ্বিতীয় আব্দুর রহমান নামে পরিচিতি লাভ করেন। সিংহাসনে আরোহণ করে তিনি বিভিন্ন ধরনের বিদ্রোহ ও খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হন। তবে দ্বিতীয় আব্দুর রহমান কৃতিত্বের সাথে এসব প্রতিকূল পরিবেশের মোকাবেলা করতে সক্ষম হন। দ্বিতীয় আব্দুর রহমান এজন্য বলা যায় যে স্পেনে মূলত আব্দুর রহমান নামে কয়েকজন ব্যক্তি শাসন করেছে। প্রথম আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান, এর মাঝে দ্বিতীয় আব্দুর রহমান। এই জন্য ওনাকে বলা হচ্ছে আল ওয়াসাদ বা মধ্যবর্তী বা দ্বিতীয় আব্দুর রহমান। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছ। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় আব্দুর রহমানের ক্ষমতা আসীন হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উনি সহজ সরল অবস্থায় ক্ষমতা আসেন নাই। প্রথম আব্দুর রহমানের পুত্র আবদুল্লাহ তানজিয়া থেকে ফিরে এসে নিজেকে আমির হিসেবে ঘোষণা করেন, কিন্তু দ্বিতীয় আব্দুর রহমান আবদুল্লাহকে পরাস্ত করেন এবং তাকে ক্ষমা করে মুরশিয়ার শাসনকর্তা পদে নিয়োগ দান করেন। তার শাসনামলে হিমারীয় ও মুদারীয় গোত্রের দ্বন্দ্ব কলহ স্পেনের মুসলিম শাসনকে খুবই দুর্বল করে দিয়েছিল। এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে আব্দুর রৌফের নেতৃত্বে বিশাল এক বাহিনী মেরিদার যুদ্ধে বিদ্রোহীদের নিধন করতে সমর্থন হয়। দ্বিতীয় আব্দুর রহমানের শাসনামলে ইহুদি, খ্রিস্টান ও নবমুসলিমরা সম্মিলিতভাবে টলেডোতে বিদ্রোহ করেছিল। 837 খ্রিস্টাব্দে ওয়ালিদ বিন হাকাম টলেডো নগরী দখলের মাধ্যমে তাদের দমন করেন। 844 খ্রিস্টাব্দে 8টি জাহাজ নরমান জলদস্যুরা পর্তুগালের লিসবনের উপকূল সীমান্তে উপস্থিত হয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। তারা প্রায় 42 দিন লুটতরাজ চালায়। আব্দুল ওহাব বিন ইস্তেন্দা রানীর নেতৃত্বে রাজকীয় বাহিনী তাদের দমন করতে সক্ষম হয়। এই পরে তিনি যে সমস্যাগুলির সম্মুখীন হলেন সেইগুলি আমরা আলোকপাত করব। তার শাসনামলের উল্লেখযোগ্য একটি ঘটনা, সেটি হচ্ছে প্রথমত ধর্মান্ধ আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে তিনি রাজদরবারে বেশ কয়েকজন ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিল। সেই 4জন ব্যক্তি সম্পর্কে আমরা আলোকপাত করব। তাহলে আমরা আজকে পাঠ শেষে যে বিষয়টি মূলত জানতে পারবো সেটি হচ্ছে ধর্মান্ধ আন্দোলন, যেটাকে বলছি ফ্যানাটিক্যাল খ্রিস্টান মুভমেন্ট। ধর্মান্ধ আন্দোলনের কারণ ও ফলাফল জানতে চেষ্টা করব বা জানবো। জানবো আমরা যে 4জন ব্যক্তিরা তিনি প্রভাবিত হয়েছিলেন সেই 4জন ব্যক্তি সম্পর্কে।
প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে সাধারণত ব্রড প্রশ্ন একটি আসেই। দ্বিতীয়ত, এখান থেকে অনেক শর্ট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন এসে থাকে। যেহেতু সামনে পরীক্ষা, তোমরা বিষয়টি খুব সুন্দর সুষ্ঠুভাবে গ্রহণ করবে, মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে, বারবার ক্লাসটি দেখবে, এ আশা ব্যক্ত করে মূল আলোচনায় আমরা যাচ্ছি। ধর্মান্ধ আন্দোলন, যেটাকে আমরা বলছি ফ্যানাটিক্যাল খ্রিস্টিয়ান মুভমেন্ট, এই আন্দোলনের মূল কারণ কি ছিল, এর পরিণাম বা ফলাফল কি হয়েছিল, সেটা আমরা জানার একটু চেষ্টা করি। ধর্মান্ধ আন্দোলন আসলে কি? ধর্মান্ধ আন্দোলন হচ্ছে নবম শতকের দিকে কর্ডোবা শহরকে কেন্দ্র করে একদল উগ্র খ্রিস্টান ইচ্ছাকৃতভাবে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, মুসলিম শাসককে অবমাননা করত এবং মৃত্যুদণ্ডকে ধর্মীয় ত্যাগ বলে তারা দাবি করত। এদেরকে বলা হয় ম্যাট্রাস অফ কর্ডোবা। এই ঘটনাসমূহকেই ইতিহাসে ধর্মান্ধ আন্দোলন নামে পরিচিত। এখন এই ধর্মান্ধ আন্দোলন কেন শুধু কি ধর্মীয় কারণই ছিল? এর ভিতরে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণও ছিল, সামাজিক কারণও ছিল। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা ক্রমান্বয়ে কারণগুলি আলোচনা করার চেষ্টা করি। ধর্মীয় উগ্রতা, যেমন আমরা বললাম যে মহানবীকে গালি দিত, মুসলমানরা যখন মসজিদে নামাজরত থাকতো সে সময় তারা মসজিদে প্রবেশ করলে অশ্লীল ভাষা ব্যবহার করত। পাশাপাশি খ্রিস্টান পাদ্রীদের বা ধর্মযাজক যারা ছিল তারা বিভিন্নভাবে প্রচারণা চালাতো ইসলামের বিরুদ্ধে। তাদের যে প্রচারণা, এই প্রচারণার প্রতিক্রিয়া হিসাবে কিন্তু ধর্মযুদ্ধ হয়েছিল। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, অনেক খ্রিস্টান পাদ্রী বা ধর্মযাজক যারা মুসলিম শাসনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করত, তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হতো বা গ্রহণ করত। কিন্তু এত কিছুর পরেও অনেক খ্রিস্টান পাদ্রী মুসলিম শাসনের অধীনে শান্তিপূর্ণ জীবনকে গ্রহণ করতে রাজি ছিল না। তারা যুবকদের, অর্থাৎ খ্রিস্টান যুবকদের ইচ্ছাকৃতভাবে ইসলাম অবমাননা করার জন্য উৎসাহ দিত এবং তারা এটা বলতো যে মৃত্যুদণ্ড হচ্ছে শহীদের দরজা হিসাবে আখ্যায়িত করত। যুবকদের এভাবে তারা উৎসাহ দিত। এটিও একটি ধর্মান্ধ আন্দোলনের কারণ। সাংস্কৃতিক মিশ্রণ, এর বিরোধিতা। অষ্টম শতাব্দীতে ইউরোপীয় শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের জন্যতায় একদল খ্রিস্টান বিকাশমান আরবীয় জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। তারা ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ইসলামপন্থী না হলেও রীতিনীতি, আচরণে, অনুষ্ঠানে দিক দিয়ে আরবীয় হয়ে গিয়েছিল। আরবীয় ভাবধারা, রীতিনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির অধিকারী এ দলকে মোজারেব বলা হতো। এই মোজারেবরা যখন মুসলিম সমাজ যে ঢুকে গেল, তখন তাদের ভিতরে একটি সন্দেহ সৃষ্টি হলো যে আমাদের ধর্মীয় যে রীতিনীতি, কালচার সব হারিয়ে যাচ্ছে। এই ভয় থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এটা হলো ধর্মীয় কারণ। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম মুজারেব কারা। মুসলিম সমাজ, পোশাক, ভাষা, বিশেষত আরবি ভাষা বহু খ্রিস্টান গ্রহণ শুরু করলে উগ্র গোষ্ঠী মনে করে তাদের ধর্মীয় পরিচয় হারিয়ে যাবে বা যাচ্ছে। একে বলা হয় মোরাল পলিউশন, নৈতিক দূষণ। আরেকটি কারণ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ। মুসলিম প্রশাসন অমুসলিমদের অধিকার দিলেও কিছু কিছু গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয়ে ভীত ছিল।
তারা ক্ষোভ প্রকাশ করত। ইসলামের থেকে তাদের বড় শত্রু ছিল, ইসলামকে যতটা ঘৃণা করত তার থেকে তাদের ক্ষমতাটা পাওয়ার অধিকার তারা বেশি পোষণ করত। রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয়টাই ধর্মান্ধ আন্দোলনের একটি উল্লেখযোগ্য কারণ ছিল। এই যে অসন্তোষ, এই অসন্তোষ আন্দোলনে উত্তেজনা যোগ করে। আইনের কড়াকড়ি বা আইনগত কড়াকড়ি, রাষ্ট্রদ্রোহ ছিল ইসলাম অবমাননা। রাষ্ট্রের নীতি অনুসারে রাষ্ট্রদ্রোহ ছিল ইসলাম অবমাননা। উগ্র খ্রিস্টানরা ইচ্ছাকৃতভাবে আইন ভেঙে শাস্তি গ্রহণ করে ধর্মীয় বীরত্ব অর্জন করতে চাইত। এটিও ছিল আরেকটি কারণ। চার্চের অভ্যন্তরে বিভাজন, আমাদের যেমন মসজিদ আর খ্রিস্টানদের হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান হলো চার্চ। কিছু সংস্কারপন্থী খ্রিস্টান মুসলিমদের সাথে শান্তিতে বসবাস করতে চায়, আর চাইলেও কি হবে, চরমপন্থীরা একে চার্চের দুর্বলতা বলে মনে করত, ফলে আন্দোলন তীব্র করে তোলে। এই যে কারণগুলি বললাম, এই কারণেই কিন্তু মূলত ধর্মান্ধ আন্দোলন শুরু হয়েছিল। এখন আসি প্রিয় শিক্ষার্থী, ধর্মান্ধ আন্দোলনের ফলাফল, রেজাল্টস উইথ এক্সপ্লেনেশন। মুসলিম খ্রিস্টান সম্পর্ক স্বাভাবিকভাবে যুদ্ধের কারণে সহাবস্থান সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ কর্ডোবা তারা যে শান্তিপূর্ণভাবে বসবাস করত, সেই বসবাস করার অবস্থা নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে বিশ্বাস, অবিশ্বাস, উত্তেজনা ও সন্দেহ বাড়তে থাকে। শুধু ধর্মান্ধ যুদ্ধের কারণে এই ঘটনাটি ঘটে। রাষ্ট্রের কঠোর আইন প্রয়োগ, মুসলিম শাসকরা বাধ্য হয়ে কঠোর আইন প্রয়োগ করেছিল। ইচ্ছাকৃতভাবে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর দণ্ড কার্যকর করা হয়। মূলত আমরা জানি এই ধর্মান্ধ আন্দোলনের নেতা ছিল হচ্ছে ফ্লোরা। এই ফ্লোরা ধর্মান্ধ আন্দোলনকে অত্যন্ত গুরুত্ব সহকারে আন্দোলন নেতৃত্ব দিয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছিল, যার কারণে খলিফা বা আমির দ্বিতীয় আব্দুর রহমান তাদের এই সমস্ত আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করে, কারারুদ্ধ করেন। 851 খ্রিস্টাব্দে ফ্লোরা ও তার সহযোগী মেরিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই কারণে তারা আমির দ্বিতীয় আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল। উগ্র গোষ্ঠীদের ফাঁসি ইউরোপে মুসলিম শাসকের বিরুদ্ধে প্রচারণা চালাতে চার্চকে সুযোগ করে দেয়। এই যে কঠোর আইন যে করা হলো, করে যে আন্দোলনকারীদের কারারুদ্ধ করা হলো, তাদের ফাঁসি দেওয়া হলো, এই কারণে কিন্তু চার্চের নেতারা সুযোগ পেল। সেই কারণে আন্দোলনের গতি অন্যদিকে গিয়েছিল এবং আন্দোলনের সুযোগ পেয়েছিল। প্রশাসনিক স্থিতিশীলতা বিঘ্নিত, কিছু অঞ্চলে বিদ্রোহ ওঠে, স্থানীয় শাসকরা শৃঙ্খলা রক্ষা করতে চাপের মুখে পড়ে। দীর্ঘমেয়াদী মুসলিম সভ্যতার উপর প্রভাব, এই আন্দোলনের ফলে মুসলিম শাসকরা সামাজিক সাংস্কৃতিক সমন্বয়ের দিকে আরো বেশি গুরুত্ব দেয়। যেহেতু সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেহেতু আমির দ্বিতীয় আব্দুর রহমান এই সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয়ের দিকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য তিনি ইন্টালেকচুয়াল পরিবেশ শক্তিশালী করেন, যাতে চরমপন্থী দমন করা যায়। দ্বিতীয় আব্দুর রহমানের পরিচয় আমরা উল্লেখ করেছি। দ্বিতীয় আব্দুর রহমান ছিলেন একজন উমাইয়া আমিরাতের তৃতীয় শাসক। তিনি আন্দালুসকে স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সংস্কৃতির অগ্রগতির পথে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তার প্রশাসনিক ও সাংস্কৃতিক কীর্তি কর্ডোবাকে ইউরোপের সমৃদ্ধ রাজধানীতে পরিণত করতে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি বাণিজ্য ব্যবস্থার প্রসার ঘটিয়েছিলেন, বাজার, সেচ ব্যবস্থা, কারুশিল্প এবং বহু রাস্তাঘাট নির্মাণ করে রাষ্ট্রের উন্নয়ন সাধন করেছিলেন।
আইন শৃঙ্খলা পুনর্গঠন। ধর্মান্ধ আন্দোলনের ফলে বিচার ব্যবস্থা উন্নত করা হয়। শান্তি বজায় রাখতে তিনি শক্ত প্রশাসনিক কাঠামো তৈরি করেন। জিরাফ নামে বিখ্যাত শিল্পী, জিরাফ একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। তাকে নিয়ে এসে সঙ্গীত ও সংগীতের বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছেন। আরবি সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রেও উন্নত করা হয়। সামরিক শক্তি বৃদ্ধি। যেহেতু ধর্মান্ধ আন্দোলন চরম আকার ধারণ করেছিল, সেহেতু সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করেন আমির দ্বিতীয় আব্দুর রহমান। উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে রাখেন এবং অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন। সহনশীল ধর্মীয় নীতি। খ্রিস্টান ও ইহুদিদের প্রশাসনের সুযোগ দেন, যার কারণে যদি তারা প্রশাসনে আসলে যদি কিছুটা হলেও দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু চরমপন্থী গোষ্ঠীদের দমন পুরোপুরি করতে সক্ষম হয়েছিলেন না। কিন্তু শান্তিপূর্ণ গোষ্ঠীদের সাথে সদ্ভাব বজায় রাখার তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। ধর্মান্ধ আন্দোলন ও দ্বিতীয় আব্দুর রহমানের সংযোগ। আন্দোলনের উত্তেজনা তার শাসনের প্রারম্ভিক বছরগুলোতে প্রশাসনিক চ্যালেঞ্জ সৃষ্টি করে। তিনি মডারেট এবং ব্যালান্স পলিসি গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। সমাজে সাংস্কৃতিক সমন্বয় তৈরি করে উগ্রবাদকে দুর্বল করেন। তার কার্যকর নীতি আন্দালুসকে আরও স্থিতিশীল করে এবং স্মরণযোগের ভিত্তি স্থাপন করে। পরিশেষে আমরা বলতে পারি, স্পেনের ধর্মান্ধ আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের মিলিত ফল। কিন্তু দ্বিতীয় আব্দুর রহমান তার বুদ্ধিমত্তা, সহনশীলতা ও সাংস্কৃতিক নেতৃত্বের মাধ্যমে আন্দালুসকে পুনরায় শান্ত, সমৃদ্ধ, উন্নত পথ দেখিয়েছিলেন। তার এই যুগকেই অনেক ইতিহাসবিদ আর্লি আন্দালুস গোল্ডেন এজ বলে অভিহিত করেছেন। এই ছিল ধর্মান্ধ আন্দোলন এবং দ্বিতীয় আব্দুর রহমানের ভূমিকা। এখন আসি তার শাসননীতি পরিচালনা করতে গিয়ে যে চারজন ব্যক্তি দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, সেই চারজন ব্যক্তির সম্পর্কে। এখানে প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, চারজন ব্যক্তির মধ্যে মূলত খোজা নাসের এবং সুলতানা তারুব এই দুজন ব্যক্তি বিশেষভাবে আলোচিত। পরীক্ষায় এই দুজন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন এসে থাকে। আবার অনেক সময় প্রশ্ন আসে, আমির দ্বিতীয় আব্দুর রহমানের শাসন আমলে তিনি যে ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের সম্পর্কে আলোচনা করো। তাহলে চারজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে হবে। আর যদি উল্লেখ করে যে খোজা নাসের কে ছিলেন, একটা শর্ট প্রশ্ন হতে পারে, বা আমির দ্বিতীয় আব্দুর রহমানের শাসন আমলে তিনি যে ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছেন তার মধ্যে খোজা নাসির ও সুলতান তারুবের ভূমিকা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। তাহলে চারজনের ব্যাখ্যা দিতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনায় আসি। উমাইয়া খিলাফতের আন্দালুস শাখায় বিভিন্ন রাজকর্মচারী, সেনা, অধিনায়ক ও রাজপ্রাসাদের দাস দাসীরা রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে মূলত খোজা নাসের ও সুলতানা তারুব দুইজন বিশেষভাবে আলোচিত। তারা দুজনেই প্রাসাদ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিলেন এবং শাসন কার্যে তাদের ভূমিকা পরোক্ষভাবে ছিল। যে চারজন ব্যক্তি দ্বারা তিনি প্রভাবান্বিত হয়েছিলেন, সেই চারজন ব্যক্তি হচ্ছে ইয়াহইয়া বিন ইয়াহইয়া, আবুল হাসান বিন নাফে ওরফে জিরাফ, খোজা নাসের, সুলতানা তারুব। আমরা ইয়াহইয়া বিন ইয়াহইয়া সম্পর্কে একটু আলোকপাত করি। ইয়াহইয়া বিন ইয়াহইয়া ছিলেন একজন মালিকি মাযহাবের ফকি বা ধর্মতত্ত্ববিদ। দ্বিতীয় আব্দুর রহমানের উপর
এ ব্যক্তি বিশেষ প্রভাব বিস্তার করেছিল। আমির হিশামের রাজত্বকালে ইয়াহিয়া মদিনাতে ইমাম মালিক বিন আনাসের শিষ্যত্ব গ্রহণ করেন। ইমাম মালিকের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এই ইয়াহ্যা বিন ইয়াহিয়া। স্পেনে তিনি তার পাণ্ডিত্য বিশেষ করে খ্যাতি লাভ করেন। আমির দ্বিতীয় আব্দুর রহমান তাকে যথেষ্ট সম্মান করত এবং রাষ্ট্রের ব্যাপারে বা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তার মতামত গ্রহণ করত। ইয়াহিয়া প্রভাবে মালিকি মাযহাব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। দ্বিতীয়ত জন হচ্ছে আবুল হাসান বিন নাফে ওরফে জিরাফ। তিনি তৎকালীন সময়ের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি ছিলেন পারস্যের অধিবাসী বা পারস্য বংশোদ্ভূত একজন ব্যক্তি। আব্বাসী খলিফা হারুন রশিদের দরবারের শ্রেষ্ঠ গায়ক ইসহাক মৌসুলি ছিলেন জিরাফের উস্তাদ। পরবর্তী সময়ে তিনি স্পেনে আসেন। দ্বিতীয় আব্দুর রহমান তার সুর ও সঙ্গীতের মাধুর্যে মুগ্ধ হয়ে তিনি তাকে উচ্চ সম্মানে অধিষ্ঠিত করেন এবং 24,000 স্বর্ণ মুদ্রা বৃত্তি প্রদান করেন। জিরাফের প্রতি আমিরের কৃপাদৃষ্টি প্রসন্ন থাকায় তিনি সে সময় রাজ্যের এক প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিণত হয়েছিলেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খোজা নাসের সম্পর্কে জানার চেষ্টা করি। খোজা নাসের ছিলেন কর্ডোবার উমাইয়া আমিরদের একজন প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তা। তিনি মূলত রাজখাজাঞ্চি মানে কোষাধ্যক্ষ ছিলেন। প্রাসাদ পরিচালনার দায়িত্বে তিনি নিযুক্ত ছিলেন। দুটি মূলত তার কাজ ছিল, একটা হচ্ছে রাজখাজাঞ্চি আর একটা প্রাসাদ পরিচালনার দায়িত্ব। এই দুটি তার মূল কাজ। খোঁজা শব্দটি বোঝায় তিনি ছিলেন একজন হিজড়া দাস, যারা সাধারণত রাজপ্রাসাদে আস্থাভাজন হিসাবে নিয়োগ পেতেন। অনেকে বলেন যে রাজপ্রাসাদ পরিচালনার দায়িত্বে যে সমস্ত পুরুষদের রাখা হতো, যে তারা যাতে সন্তান ধারণে অক্ষম পৌরুষত্বহীন ব্যক্তিদের রাখা হতো, যাতে প্রাসাদের মধ্যে কোনো যৌন হয়রানি না হয়। সেই রকম একজন ব্যক্তি ছিলেন খোজা নাসের। সম্ভবত সে কারণে তার নামের আগে খোঁজা শব্দটি ব্যবহার করা হয়েছে, যা সাধারণত রাজপ্রাসাদকে আস্থাভাজন হিসাবে নিয়োগ দিতেন। তার প্রভাব ও অবদান, এই খোজা নাসেরের প্রভাব ও অবদান নিয়ে আমরা একটু আলোচনা করি। তিনি প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি ছিলেন। তিনি রাজস্ব সংগ্রহ করতে যেমন পটু ছিলেন, ব্যয় নিয়ন্ত্রণ করতেও পটু ছিলেন। প্রাসাদের অর্থ ব্যবস্থা সুসংগঠিত করেছিলেন। রাজকোষ যাতে কখনো বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ না সৃষ্টি হয় সেদিকেও তিনি সজাগ দৃষ্টি রেখেছিলেন। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন। আমিরের প্রতি বিশেষ আনুগত্যের কারণে রাজ কর্মচারীদের মধ্যে তার প্রভাব ছিল প্রবল। প্রভাবশালী অভিজাত গোষ্ঠীর সংঘাত মীমাংসার মধ্যস্থার কাজও তিনি করতেন। অনেক সময় প্রভাবশালী অভিজাত গোষ্ঠীদের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ মারামারি হলে সেটা মীমাংসার দায়িত্ব তিনি পালন করতেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করছো যে রাষ্ট্র পরিচালনার জন্য যে মূল কাঠামো সেগুলি কিন্তু প্রায় সবগুলি নিয়ন্ত্রণ করতে হচ্ছে খোঁজা নাসের। রাজকীয় নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকা, প্রাসাদের নিরাপত্তা ও গোপন তথ্য সংরক্ষণে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। প্রাসাদের অভ্যন্তরীণ যোগাযোগ ও শৃঙ্খলা বজায় রাখা তার অধীনে ছিল। উন্নত কূটনৈতিক যোগসূত্র,
অনেক সময় বিদেশ থেকে এদেশে দূত আসলে আগমন করলে তাকে দেখাশোনা করার দায়িত্বও তিনি পালন করতেন। অনেক ক্ষেত্রে তিনি কূটনৈতিক চিঠিপত্র লেনদেনও করতেন, পৌঁছে দিতেন। অর্থাৎ প্রাসাদের প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করতেন। সর্বোপরি আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী, এই গুণগুলি কিন্তু একজন দক্ষ ব্যক্তির মধ্যেই থাকে, যেটা খোজা নাসেরের মধ্যে বিদ্যমান ছিল। উপসংহারে বা সংক্ষেপ যদি খোজা নাসের সম্পর্কে বলার চেষ্টা করি তাহলে বলতে পারি খোজা নাসের ছিলেন প্রাসাদ রাজনীতি ও প্রশাসনিক দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আমিরের একনিষ্ঠ সহযোগী হিসাবে উমাইয়ার রাষ্ট্রতন্ত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। এই হচ্ছে খোজা নাসের। সুলতানা তারুব। সুলতানা তারুব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আগে তার পরিচয় জানার চেষ্টা করি। সুলতানা তারুব ছিলেন আন্দালুসের এক প্রসিদ্ধ রূপসী, সংস্কৃতিবান ও প্রতিভাশালী দাসী, যাকে পরে আমিরের দ্বিতীয় উপপত্নী হিসেবে প্রভাবশালীর মর্যাদা দেওয়া হয়েছিল। তারুব শব্দের অর্থ হচ্ছে আনন্দময়ী, মুগ্ধকারী। তিনি সঙ্গীত, কবিতা ও সাহিত্য জ্ঞানের কারণে প্রাসাদে বিশেষ মর্যাদা লাভ করেছিল। তার প্রভাব ও অবদান, তার প্রভাব কি ছিল? তার মূলত প্রভাব ছিল সংস্কৃতির ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে তার বেশি প্রভাব বা ভূমিকা ছিল। প্রাসাদের সঙ্গীত সাহিত্যের আসরের আয়োজন করতেন। আন্দালুসের প্রাসাদ সংস্কৃতিকে আরো পরিশীলিত করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিরের প্রতি তার যে প্রভাব, সেটা হচ্ছে আমিরের নিকটতম হওয়ায় তিনি রাজনৈতিক সিদ্ধান্তে পরোক্ষভাবে প্রভাব রাখতে সক্ষম হন। কখনো কখনো রাজকর্মচারী নিয়োগ বা রাষ্ট্রের নিয়োগের বিষয়ে তার প্রভাব বিদ্যমান ছিল। কোন অপরাধীর কে ক্ষমা করার প্রসঙ্গে আমির তার মতামত বিবেচনা করতেন। নারী জাতির বা নারী রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা উদাহরণ। আন্দালুসে নারী, বিশেষত রাজকর্মচারী বা উপপত্নীরা কিভাবে রাজনীতি ও প্রশাসনে প্রভাব ফেলতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেন যে সাহিত্য, সংস্কৃতি ও রুচিশীলতায় নারীর ভূমিকা কত শক্তিশালী হতে পারে। রাজপ্রাসাদের অভ্যন্তরে স্থিতিশীলতা। তারুবের উপস্থিতি আমির দ্বিতীয় আব্দুর রহমানের মানসিক প্রশান্তি এনে দিয়েছিল। স্থির মনোভাব সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছিল। প্রাসাদকে সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় তিনি বিশেষ অবদান রাখেন। কিন্তু শেষ পর্যায়ে এসে খোজা নাসেরের সাথে মিলে রাজপুত্র মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র করেন। আর এই ঘটনা যখন ফাঁস হয়ে যায় তখন তিনি খলিফার সন্দেহের চোখে পড়েন। ফলে তার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।